সুনামগঞ্জে শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে ধান কাটা। বাইরের জেলা থেকে ধান কাটার শ্রমিক কম আসায় বিপাকে পড়েছেন চাষিরা। যে কোনো সময় বৃষ্টি বা বন্যা হলে হাওরের পাকা ধান নষ্ট হওয়ার শঙ্কা তাদের। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন, শ্রমিক সংকট নিরসনে হারভেস্টার মেশিন ও শ্রমিক সরবরাহে কৃষকদের সহায়তা করা হচ্ছে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। পাকা ধানে ভরপুর ফসলের মাঠ। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে মৌসুমী শ্রমিক আসার কথা থাকলেও এবছর এখনো তারা আসেনি, যে কারণে বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিক পাইতে গেলে 1000 টাকা 800 টাকা মজুরি দেওয়া লাগে রোজ। তখন আমার ধান ক্ষেত থাকান আর তুলা সমান হয়ে যায়। কি মানুষ লাই কার তেমন আমরা পারতাছি না, মেঘ বাদ দিলে লাগি মানুষ আয়ে তো আবার ফিরা আপনার যাইতাছে পানির লাগি। মনে করেন ধান কাটতে আইসি ঠান্ডা মেঘ বৃষ্টি লাগি ডরে আইতো চায় না। কৃষকরা জানান, পরিবারের সদস্যদের দিয়েও ধান কাটতে বাধ্য হচ্ছেন। কেউ ঘুরছেন ধান কাটার যন্ত্রের পেছনে। তারিখ যদি তারা করে যে আগামীকালকে দিব, 3 দিন পরেও মেশিন পাওয়া হার্ড বিষয়। যেমন আমি এখন কৃষক, মেশিনের অপেক্ষায় আজ পর্যন্ত আমার ধানটা ফাঁকলা ক্ষেত আছে। মেশিনটা যেটা এটা যদি আপনার আমাদের হাওড়া আসতে অনেক ভালো হতো। তবে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এবছর আবহাওয়া মোটামুটি ভালো, বৃষ্টিপাত তেমন নেই বললেই চলে। কৃষকরা তাদের দিনের ধান দিনই শুকাতে সুযোগ পাচ্ছে। তবে এক্ষেত্রে ধান করতে আমাদের কম্বাইন্ড হারভেস্টার এবং শ্রমিকরা ব্যবহার হচ্ছে। এই পর্যন্ত আমাদের সুনামগঞ্জ জেলাতে ধান কর্তনে প্রায় 1020টি কম্বাইন্ড হারভেস্টার ধান কর্তন করছে আর 111টি কিপার রয়েছে। সুনামগঞ্জে চলতি মৌসুমে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা প্রায় 13,95,000 মেট্রিক টন। আব্দুল্লাল মামুন, 71। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, আপনার প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে বাইরের জেলা থেকে ধান কাটা শ্রমিক কম আসায় বিপাকে পড়েছেন চাষিরা, তো এই সংখ্যা বাড়াতে জেলা প্রশাসন কি উদ্যোগ নিয়েছে এবং বাইরের জেলা থেকে এখন পর্যন্ত কতজন শ্রমিক এসেছেন, আর ধান কাটার মেশিন জেলায় কতগুলো আছে, সেগুলো কি প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে সেগুলো জানাবেন। ফারজানা, ধন্যবাদ আপনাকে। প্রথমেই প্রতিবেদনটিতে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে সুনামগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, যে 2,23,502 হেক্টরে ধানের আবাদ হয়েছে। এতে কিন্তু প্রায় 14 লাখ মেট্রিক টন চালের দিক দিয়ে আসলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আশঙ্কার কথা হচ্ছে প্রকৃতির আবহাওয়ার যে বৈরিতা, এতে আসলে কৃষকরা একটি শঙ্কার মধ্যে দিয়ে সময় পার করছেন। কেননা অন্যান্য বছর আসলে সুনামগঞ্জে যেই কৃষি জমি কাটার জন্য যে শ্রমিকরা আসতেন, এখন কিন্তু আসলে তার পরিমাণ কমে গেছে। এর দুটি কারণ, একটা হচ্ছে আসলে এই এলাকাতে প্রকৃতির বৈরিতার কারণে ঝুঁকি নিয়ে ধান কাটতে আসেন না, আরেকটি হচ্ছে হারভেস্টার মেশিন বের হওয়ার কারণে কিন্তু কৃষকদের শ্রমিকদের মধ্যে এক ধরনের অনীহা রয়েছে। এ কারণেই এবছর সুনামগঞ্জে মাত্র 9,000 শ্রমিক এসেছেন বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন, যা অতীতের সময়টাতে 2 থেকে 3 গুণ এই অঞ্চলে ধান কাটার জন্য আসতেন। ইতিমধ্যে কৃষি বিভাগ থেকে যেমনটা জানানো হয়েছে যে সুনামগঞ্জে প্রায় 1,020টি হারভেস্টার মেশিন এবং 111টি রিপার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। তবে কৃষকরা যেমনটা জানিয়েছেন, এই যে হারভেস্টার মেশিন, এটি যদিও কৃষি বিভাগ বলছে যত পরিমাণ ততটা কিন্তু হাওড়ে নেই, অনেক জায়গাতে আসলে নষ্ট আছে এবং এর পরিমাণ কম থাকার কারণে, পর্যাপ্ত না হওয়ার কারণে কৃষকরা আসলে ধানের যে কাটার জন্য যে সিরিয়াল বা সময় পাওয়ার কথা তারা পাচ্ছেন না। তারা লোকাল পর্যায়ে অনেকের সাথে যোগাযোগ করে ধান কাটতে পারছেন না। এ কারণে বাধ্য হয়ে শ্রমিক খুঁজতেছেন
তো স্থানীয় পর্যায়ে শ্রমিকের সরবরাহ না থাকার কারণে পাকা ধান নিয়ে আসলে তাদের মধ্যে একটা শঙ্কার কথাই রয়েছে। তবে কৃষি বিভাগ থেকে বলা হয়েছে যে আমি একটু আগেও কৃষি উপসহকারী প্রকৌশলী যিনি আছেন তার সাথে কথা বলেছি, মোস্তফা ইকবাল। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন ইতিমধ্যেই অর্ধেকের বেশি সুনামগঞ্জের সকল হাওরে ধান কাটা হয়ে গেছে। প্রতিদিনই আসলে হারভেস্টার মেশিন এবং রিপার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। এছাড়াও তারা যেখানে আসলে জানতে পারছেন যে সংকট রয়েছে শ্রমিকের, সেই জায়গাতেও তারা আসলে কৃষকদের শ্রমিক দিয়ে সহায়তা করছেন। তবে কৃষকরা বলছেন যদি প্রকৃতির আবহাওয়া বৈরিতা থাকে, বন্যা বা বৃষ্টিপাত হয়, তাহলে তারা যে পাকা ধান খেতে রয়েছেন সময় মতো না কাটতে পারলে সেটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। প্রত্যাশা করছেন সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে সরকার এই যে হাওরের যে ধান আছে সেটি যদি তারা তুলতে পারেন তাহলে তাদের মুখে আসলে হাসি ফুটবে এবং এতে সমৃদ্ধি আসবে। ফারজানা। ধন্যবাদ শহীদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ। ইটভাটার কালো ধোঁয়া বিষাক্ত গ্যাসের প্রভাব পড়েছে ঢাকার ধামরাই উপজেলার বাসনা নয়াপাড়া এলাকায়। সেই এলাকায় গিয়ে দেখা যায় ক্ষেতের ধান পুড়ে গেছে, শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ। তবে আবাসিক এলাকায় কেন ইটের ভাটা জানতে ভাটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আর ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা জানান ভুক্তভোগীরা অভিযোগ দিলে তারা পদক্ষেপ নেবেন। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। সানোরা ইউনিয়নের বাসনা নয়াপাড়া গ্রামের কৃষক নুরুল হক ধারদানা করে এবছর ৬০ শতক জমিতে ইরি ধানের আবাদ করেছেন। আশা ছিল এই ধান দিয়েই তার পরিবারের সদস্যদের সারা বছর পার হয়ে যাবে, কিন্তু জমির কাছের এক ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে ক্ষেতের সব ধান। আমরা যে অবস্থায় যে ধানগুলো বলছি এগুলো যদি সব শেষ হয়ে গেল, তখন আমরা কি দিয়া খামো, কি করুম কি না করুম। সরকারের কাছে আমরা আকুল আবেদন, আমরা ওইটা সুষ্ঠু বিচার চাই। শুধু নুরুল হক নন, বাসনা নয়াপাড়া গ্রামের পূর্ণ আলিমিতা, আব্দুল খালেক, নজরুল ইসলাম সহ ৪২ জন কৃষকের ১১ বিঘা জমির ইরি ধানের ক্ষেত ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও গ্যাসের আগুনে পুড়ে গেছে। তারা বলছেন কয়েকদিন আগের বৃষ্টিতে ইটভাটা কর্তৃপক্ষ চুল্লির আগুন বন্ধ করে জমাট বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। ওই গরম বাতাস যে দিক দিয়ে যায় সেই অংশের ধান ক্ষেত পুড়ে যায়। এটা কি হবো কিনা খের তো বোনা কেন, এটা খের তো গরু রেখে নাকি একবার জ্বলে গেছে, কেন তিতা লাগবে কিনা পুড়ে গেছে, কি করুম। মাথার দাম তো পুড়ে গেছে, একটি সব কালো হয়ে গেছে। এক একজনের মনে করেন কেউ আধা পা কেসে কেউ ১.৫ পা কেসে কেউ ৩ পা কেসে, যেরকম আমার স্বাস্থ্য ভাই নইয়া আমার চাষা নইয়া আমার ১০ পাখি আছে। এটা বিচার চাই, এটা এখনো সন্ত্রাসী করে যাচ্ছে, এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে টাটা ব্রিক্সের ম্যানেজার আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। হক নষ্ট হয়েছে, আমার কথা বুঝেন, তাদের সম্পদ গেছে। আপনি টাকা দিয়ে আমাকে মানে ই করলে তো আর, আমি আপনার কাছে আসছি এই বিষয়ে জানার জন্য যে এই যে পুড়ছে এটা তো সত্য, এটা আগুনের একটু ধোঁয়া লাগছে। লাগছে, আচ্ছা দেশে সবাই জানে। আর ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান জানান এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। সানোরা ইউনিয়নে এই ক্ষতিগ্রস্তের ব্যাপারে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি, তবে আমি এটা জেনেছি এবং ছবিও দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ওনারা সমাধানের জন্য বসেছে, আমি শুনেছি। যদি সমাধান না হয় ওনারা অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। এলাকাবাসী আরও বলছেন এই ধোঁয়া শুধু ধান ক্ষেত নয়, এলাকার পশু পাখি গাছপালার উপর ক্ষতিকর প্রভাব ফেলছে, তাদেরও শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে। ফারদে নীরব, ৭১। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেকে এই ঘটনায় কৃষকরা কাদের জড়িত দাবি করছেন, কৃষকদের কি কি দাবি আছে এবং কৃষকদের ক্ষতিপূরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। ফারজানা, আমি এই মুহূর্তে আছি ঢাকার ধামরাই সানোরা ইউনিয়নের বাইরা যে গ্রামটি, সেই গ্রামটিতে আপনাকে জানিয়ে রাখি গেল ২ দিন আগে এই বাইরা যে গ্রামটি, সেই গ্রামের যে ১১ বিঘা ফসলি ক্ষেত রয়েছে, সেই ক্ষেতটি কিন্তু এখানকার যে ইটভাটা, সেই ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া এবং তার কালো ধোঁয়ায় কিন্তু পুড়ে গিয়েছে এবং এর ফলে যেই ধান ক্ষেতগুলো রয়েছে সেগুলোর ধানের চিটে দেখা দিয়েছে। আমি এই বিষয়ে কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেমন
যেমনটি বলেছেন যে এই যে ইরি ক্ষেতের যে ফসলটি, সেই ফসলটি তারা কিন্তু এবার রোপণ করেছিলেন। প্রায় 42 জন কৃষক তারা এটি চাষাবাদ করছিলেন। তারা দেখতে পেয়েছেন যে ধানের যেই অগ্রভাগ যেই শীষটি সেটি কিন্তু পুড়ে মরে গিয়েছে। এবং তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে এখন তাদের যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতির বিষয়ে তারা এখানকার যে ইটভাটা রয়েছে তাদের সাথে কথা বলেছেন। তারা সেই ক্ষতির দাবিটি জানাচ্ছেন এবং আমি এখানকার যে ইটভাটা রয়েছে টাটা ব্রিক্স সেই তার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এই ইটভাটার যে ধোঁয়া, সেই ধোঁয়ার কারণেই যে ক্ষতি হয়েছে সেটি তারা স্বীকার করেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে কৃষকদের যেই ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আমি এখানকার যে সকল ধানি ফসল রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানকার আশপাশে অনেক মৌসুমী ফলের গাছ আছে এবং এখানকার সবজি আবাদ হয়। এখানকার কৃষকরা দেখেছেন যে এই ইটভাটার কারণে তাদের অধিকাংশ ফসলই কিন্তু ফলন এখন কম হচ্ছে। আমি এ বিষয়ে ধামরাই উপজেলার কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে যদি এই যে সকল কৃষক এখানে মোট 42 জন কৃষকের এই ফসল সেই ফসলটি পুড়ে গিয়েছে, সেই বিষয়ে যদি তার কাছে লিখিত কোনো অভিযোগ দেয়, তিনি লিখিত অভিযোগের পাওয়ার পরে কিন্তু তাদের যে ক্ষতিপূরণের যে প্রাপ্তি সেটি কিন্তু দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তুলে দেওয়ার চেষ্টা করবেন বলে কিন্তু আমাকে জানিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি ফারজানা, যে শুধু এই ধামরায় যে বাইরা যে গ্রাম সেই গ্রামটি নয়, এছাড়াও এখানকার কালিহাতি ইউনিয়নের এবং জয়পুরেও কিন্তু এই একই চিত্র দেখা গিয়েছে। সেখানকার ইটভাটার যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ার কারণে এবং বিষাক্ত গ্যাসে কিন্তু এই সকল ফসলের কিন্তু ক্ষতি হচ্ছে। এখানকার যে সকল কৃষকরা রয়েছেন তারা যেমনটি দাবি জানিয়েছেন যে এই সকল অবৈধ ইট ভাটাগুলো যদি প্রশাসন খুব দ্রুত পদক্ষেপ নিয়ে তা ব্যবস্থা নেন, তারা সেটি আশা করছেন। ফারজানা, ধন্যবাদ অনেক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকার ধামরাই থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। উৎপাদন খরচের তুলনায় লাভ কম হওয়ায় গম চাষে আগ্রহ হারাচ্ছেন গাইবান্ধার কৃষকরা। অন্যান্য লাভজনক ফসল চাষে ঝুঁকছেন তারা। এতে জেলায় আশঙ্কাজনক হারে কমেছে গম চাষ। জেলা কৃষি বিভাগ বলছে প্রণোদনা ও পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকছেন তারা। শামীম আল শাম্মর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাইবান্ধায় একসময় মাঠ জুড়ে গম চাষ হতো, কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়া, জলবায়ু পরিবর্তন, রোগবালাইয়ের প্রকোপ, আধুনিক জাতের সংকট এবং সরকারিভাবে পর্যাপ্ত সহায়তার অভাবে গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। তারা বলছেন গম চাষে আর লাভ হয় না। এখন সব কিছুর দাম বেশি, লেবারের দাম বেশি, কামলার দাম বেশি, সারের দাম বেশি। এই কারণে আমরা অনেক আর গম করতে পারতেছি না। জিনিসটা এখন আর সুবিধা হয় না, মেলা ক্ষতি, এখন খরচ বেশি, এই জন্য কেউ করে না, সব পরিবারই থাকে। তাদের আরো অভিযোগ, গম চাষে কৃষি বিভাগ সহায়তা করে না। এছাড়াও শ্রমিক সংকট, ইঁদুরের উপদ্রব, মারাইয়ের সমস্যা, ভালো বীজের অভাব ও বৈরী আবহাওয়ার কারণে গম চাষে আগ্রহ হারিয়েছেন তারা। আগে তো অনেক গম চাষ দেখছি, আমরা আবাদ করছি, এখন তো গম চাষ কম দেখা যায়। এমন এই যে মাটি টাটি কাটিয়ে এইটা তো আর কাজে করেও না, সরকারি সহযোগিতা দেয় তাহলে করা যাবে। গম চাষ কমে যাওয়ার কথা স্বীকার করে কৃষকদের আগ্রহ ফেরাতে আরো বেশি প্রণোদনা দেওয়া দরকার বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। কৃষককে পরামর্শ দিচ্ছি, গমের বর্তমানে যে আধুনিক জাত আসছে সেই জাতগুলো চাষ করার জন্য, পাশাপাশি তাপ সহনশীল যে জাত সেই জাতগুলো কিন্তু আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি, যারা কৃষক চাষ করলে লাভবান হতে পারে। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে জেলায় এবছর 3162 হেক্টর জমিতে গমের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 200 হেক্টর কম। ফারদিন নীরব, ৭১। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্ম। শাম্ম, যে 200 হেক্টর জমিতে এবার গমের আবাদ হয়নি, সেখানে কি চাষ হয়েছে এবং গম চাষে আগ্রহ বাড়াতে কৃষি বিভাগের পদক্ষেপ কতটা সন্তোষজনক, বিশেষজ্ঞরা কি বলছেন জানাবেন।
ফারজানা, আপনি যেমনটি বলছিলেন, গাইবান্ধায় একসময় গাইবান্ধার মাঠ জুড়ে আমরা গম দেখতাম, গম চাষ হতো, ব্যাপক আকারে গম চাষ হতো। আমি যদি আপনাকে ঠিক দেখাই, দেখেন আমার পিছনে যে মাঠ আপনি দেখতে পাচ্ছেন, এই পুরো মাঠ এলাকা জুড়েই কিন্তু আসলে গম চাষ হতো। এখন সেখানে ইরি ধান হয়েছে, ইরি ধান কাটছে, এবং প্রতি বছর প্রায় এই গম চাষটা কিন্তু কমে আসছে, এবং প্রায় এবছরও প্রায় 200 হেক্টর জমিতে গম চাষ হচ্ছে। এটি শুধু এবছর না, আমি যদি আপনাকে বলে রাখি তাহলে প্রায় 10-12 বছর থেকে গম চাষ কমে আসছে। কিন্তু আসলে কৃষকরা যে কথাটি বলছেন যে নানা প্রতিকূলতায় তারা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এবং তারা কৃষি বিভাগ বরাবরই বলছেন কৃষকদের পাশে থাকার কথা, কিন্তু আমরা মাঠ পর্যায়ে এসে দেখি চিত্রটা কিন্তু একেবারেই ভিন্ন। কৃষি বিভাগ থেকে তেমন সহযোগিতা না পাওয়ার অভিযোগই করেন। আমি যদি আপনাকে জানাই, আজকে আমি যে মাঠে এসেছি, যারা আসলে দীর্ঘ সময় ধরে গম চাষ করতো, নানা সময় গম চাষ করতো, আমি সেই কৃষকদের সঙ্গে একটু কথা বলতে চাই যে কেন গম চাষ থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন এবং আগ্রহ কমে গেছেন। আমি এখানে বেশ কিছু কৃষক আছেন যারা একসময় গম চাষ করতেন, তাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি একটু বলবেন, আমরা তো একসময় দেখতাম এই আপনাদের এই এলাকায় বেশ গম চাষ হতো, কিন্তু এখন দেখছি সে জায়গায় অন্য ফসল। আসলে কেন হচ্ছে? আপনারা গম চাষ কেন করছেন না? এখন করছি না গম, আমার এখন মনে করা যে গম বীজ পাওয়া যায় না। তারপরে যদি গম করি, গমের এন্দুর, তারপরে গরু ছাগলের উৎপাত, তার জন্য আমরা ফিরিয়ে আনছি। তেমন সরকার যদি আমাদের ঘরে ঘরে যারা জমিওয়ালা আছে তাদের যদি বীজ সরকার দেয়, এটাকে আমি গম কিনছি 70 টাকা কেজি, গম কিনে দিয়ে এদুর লাগছে, আবার ওষুধ নিয়ে এলাম, এদুর হলো গরু ছাগলের উৎপাত, পাড়া দিলাম কয়েকদিন দিয়ে গমটা তুলে নিয়ে এলাম। তেমন যেটুকু গম পাঁচলাম, মনসারি গম পাঁচলাম। তো আমার 500 একজন গম করছিল, এবং গমের ইয়েটা কমে যাওয়ার কারণ হলো অত্যাচার বেশি হয়ে গেছে। এখন ইউরিয়াবাদের উপরে মানুষ বেশি জোর দিয়ে দিছে। এখন সরকার থেকে যদি সবাইকে বীজ দেয়, সার দেয়, তাহলে আবার ওই লোকগুলা আবার মনে করো গমের দিকে ফিরে আসবে, আমি মনে করি। ফারজানা, আপনি শুনছিলেন আসলে বরাবরই সরকার থেকে উদ্যোগ নিলে মানুষ যে বীজটা, ভালো বীজ আসলে পাচ্ছে না, ভালো বীজ পাচ্ছে না। আমি যে কথাটি শুনেছি কৃষকদের যে অভিযোগটি, সেটি হচ্ছে গম চাষের পর সেই গম চাষটা গমের বীজ ছিটানোর পর আসলে পাহারা দিতে হয়, পাখির উৎপাত থাকে, এরপর পরেই সেখানে গম চাষ করলে গম চাষের উপরে গরু ছাগল এই গবাদি পশুর উপদ্রব হয়, এবং এর পাশাপাশি যে বিষয়টি হয় যে সেখানে সেচ দিতে হয় গম চাষের, এবং তুলনামূলকভাবে কিন্তু সেই ফসলটা আসে না, যার ফলে মানুষ এখন যদিও মানুষ গম খায়, গমের রুটি খায়, কিন্তু গম সেই কৃষকরাই বাজার থেকে গম কিনে খায়। ফারজানা, ধন্যবাদ শাম্য আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীম আল শাম্য। শুক্রবার ছুটির দিনে সারা দেশের বাজারগুলোতে সরবরাহ থাকলেও সব সবজির দাম আবারও বেড়েছে। 80 টাকার নিচে কোনো সবজি নেই, তবে আলু, শসা ও টমেটোর দাম এখন নাগালের মধ্যে। এছাড়া মাছ মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামেই। তবে ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ায় মুরগির দাম কমেছে। এ অবস্থায় বরাবরের মতো বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের বাজারে সবজির দাম এখনও সাধারণের নাগালের বাইরে। বাজারে কাঁকরোল 120, বেগুন 80, ঝিঙা 100, পটল 80, আলু 25 ও টমেটো 50 টাকা বিক্রি হচ্ছে। বাড়তি পেঁয়াজের দামও। তবে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম কমেছে। এছাড়া সরবরাহ কম থাকায় অনেকটাই অস্থির মাছের বাজার। 100 টাকা পর্যন্ত বেড়েছে সামুদ্রিক মাছের দাম। ডিমের দাম কয়েক সপ্তাহ ধরে ডজন 120 টাকায় বিক্রি হচ্ছে। তবে মুরগির দাম কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা। আমাদের চট্টগ্রামের যে সবজিগুলোর চাহিদা বেশি, সেই জন্য একটু দামও বেশি। বাইরে থেকে সবজিগুলো যখন আসবে তখন এগুলোর দাম কমে যাবে। সবজির দাম বাড়তি, অত্যধিক বাড়তি, কারণ আসলে নাগালের বাহিরে। আর সামুদ্রিক মাছ না থাকাতে মাছের দামও বাড়তি। সামুদ্রিক যখন আবার সাগরের মাছটা অ্যাভেলেবেল চলে আসবে, আবার দামটা আগের মতো চলে আসবে। কুমিল্লার বাজারে বাড়ছে গ্রীষ্মকালীন সব ধরনের সবজির দাম। গরমে ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে মুরগি, এতে কমেছে মুরগির দাম। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে সরকারের মনিটরিং ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করছেন ক্রেতারা।
ময়মনসিংহে শাকসবজির বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে পেঁয়াজ, ডিম ও তেলের দাম। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে হালি প্রতি 5 টাকা, পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 6 টাকা, আর ভোজ্য তেলের দাম বেড়েছে লিটার প্রতি 14 টাকা। ডিমের দামটা আপনার গেল সপ্তাহে থেকে এক সপ্তাহের ভিতরে আগে 40 টাকা বিক্রি করতাম, এখন 45 টাকা বিক্রি করতে হইতেছে। আর পেস্টটা হইতেছে আপনার আগে 35 থেকে 40 টাকা বিক্রি করা হইতো, এখন পেস্টটা 55 টাকা বিক্রি করা লাগতেছে। মানিকগঞ্জের বাজারে কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। তবে কিছুটা কমেছে ঢেঁড়স, করলা, শসার দাম। এদিকে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। আমাদের যে কন্টিনিউয়াসলি যে বাজার, সেই বাজারে নাগালের মধ্যে, কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা এখনো বাইরে। বাজার মনিটরিং নাই, ইচ্ছা মতো যে পারে দাম হাঁকাইয়া নিতেছে। এদিকে ফরিদপুরের হাটবাজারে কোনো পণ্যের দাম বাড়েনি। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সবজি সহ সব ধরনের নিত্যপণ্য। শরীফ আজাদ প্রীতম, ৭১। গরম বাড়ছে। তীব্র গরমে অতিষ্ঠ হচ্ছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়ছে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরমে হাসপাতালে ডায়রিয়া সংক্রমণ বাড়ছে। আবহাওয়াবিদরা অবশ্য আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। আজও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। প্রচণ্ড তাপপ্রবাহ ও গরমে জনজীবন বিপর্যস্ত। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ নানা রোগীর সংখ্যা। এত রোদের কাজ করা খুবই কষ্ট হচ্ছে, তো সাধারণ মানুষের চলাচলেরও কষ্ট হয়ে যাচ্ছে। প্রচন্ড গরম আর সহ্য করতে পারছেন আমাদের চুয়াডাঙ্গা জেলা, এত গরম। জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কর্তৃপক্ষ বলছে আগামী 2-3 দিনের মধ্যে হতে পারে বৃষ্টি। আগামী 27 এবং 28 তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী যদি বৃষ্টি হয়, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে যাবে এবং জীবকুল স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। যশোরে গত 4-5 দিন ধরে গরম বাড়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বাড়ে। গাড়ি চালাইয়ে গা ঘামিয়ে আসছে, পানির পিপাসা লাগতেছে। ঠান্ডা জিনিস না খেলে অস্থিরতা বিরাজ করছে। একটু হাঁটলে চলতে গেলে রিক্সা বিভিন্ন জায়গায় গরমে অস্থিরতা বিরাজ করছে। প্রচন্ড গরমে রিক্সা চালাইতে খুব সমস্যা হচ্ছে, গরমে গা ঘেমে যাচ্ছে। ঈশ্বরদীতে বৃহস্পতিবার 38.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল, ফলে কিছুটা হলেও স্বস্তি নামে জনজীবনে। যে তাপমাত্রা ছিল এটা অনেক বেশি ছিল, আজকে একটু মেঘলে মেঘলে ভাব, বৃষ্টি হবার সম্ভাবনা আছে। গতকাল যে রোদ ছিল সে তুলনায় আজকে অনেক কম, আকাশে মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাজশাহী সহ উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মাঝারি তাপপ্রবাহ। বেলা 12টা বাজার আগে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চাঁপাইনবাবগঞ্জে তাপপ্রবাহের কারণে রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে চলাচল কমেছে রাস্তায়। প্রচণ্ড গরমে ঝরে পড়ছে আমের গুটি। শারমিন স্বপ্না, ৭১। গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এ নিয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন এবং রোদের প্রকোপ কেমন আজকে? আপনাকে ধন্যবাদ। বগুড়ার যে হসপিটালগুলো আছে তাদের কর্তব্যরত চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি। এই তাপমাত্রার কারণে সেখানে রোগীর সংখ্যা বাড়ছে। সরাসরি হিট স্ট্রোকে আক্রান্ত না হলেও এই রোদের কারণে বা তাপমাত্রার কারণে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় সেগুলোর কারণে কিন্তু হসপিটালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা দেখছি যে গত 3 দিনে আমি যেখানে দাঁড়িয়ে আছি বগুড়ার মোহাম্মদ আলী হসপিটাল, এই 250 শয্যা বিশিষ্ট হসপিটালে কিন্তু ডায়রিয়া সংক্রান্ত 17 জন ভর্তি হয়েছে, এর মধ্যে 7 জন শিশু রয়েছে। এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালেও সেখানে কিন্তু এ সংক্রান্ত রোগী আসছে এবং দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রচন্ড তাপদাহের কারণে দুপুরের পর থেকে মানুষ বাহিরে বের হতে যেন তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা প্রতিনিয়ত শ্রম দিয়ে তাদের সংসার পরিচালনা করতে হয়, রিক্সা, ভ্যান অথবা কৃষি কাজে যারা কর্মরত আছে,
তাদেরকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং এই প্রচন্ড রোদের ভিতরে তাদের কাজ করতে গিয়ে পানি শূন্যতা দেখা দিচ্ছে এবং এই সকল ব্যক্তিরাই হসপিটালগুলোতে আসছে। আমরা কথা বলেছিলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কর্মরত পরিচালক ডক্টর আব্দুল ওয়াদুদের সাথে। তিনি কিন্তু বলছেন যে এই সরাসরি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এইরকম ব্যক্তি না আসলেও কিন্তু এখানে এই রোদের তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে প্রচুর রোগী আসছে এবং বিশেষ করে যারা ডায়রিয়া এরপরে যে এই সংক্রান্ত যে রোগীগুলো আছে এবং প্রেশার যাদের বৃদ্ধি পাচ্ছে, এই রোগীগুলো এখানে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে এবং এর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তারা পরামর্শ দিচ্ছেন যে সেই ক্ষেত্রে তাদেরকে একটু ঠান্ডা জনিত জায়গায় অবস্থান করা এবং ঠান্ডা জনিত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো গ্রহণ করা। আমরা দেখেছি যে শহরে দিনের বেলা রোদের তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পায় এবং বিকেল 5টা, 5:30 পর্যন্ত এই তাপমাত্রা কিন্তু অব্যাহত থাকে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই গত 3 দিনে অর্থাৎ গত বৃহস্পতিবারে বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল একই অবস্থা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই 36 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দিয়ে যে ভারী কাজ বা কঠিন যে কাজগুলো আছে এই কাজগুলো করতে গিয়ে শ্রমজীবী মানুষ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই তাপজনিত কারণে রোগীর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। হসপিটালগুলোতে রোগীরা আসছে, ডাক্তাররা পরামর্শ। ধন্যবাদ সাইদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়া থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বিজিবি জানান, শুক্রবার দুপুরে ওই ব্যক্তি নদী পার হচ্ছিলেন। দুদেশের সীমান্ত পিলার 2024/10 থেকে আনুমানিক 100 গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের টহল দলের সদস্যরা বাংলাদেশি নাগরিক আসাদুল ইসলামকে লক্ষ্য করে 3টি ছররা গুলি ছোড়েন। এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও সহ উপাচার্য শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। শুক্রবার রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ইতোপূর্বে নিয়োগকৃত পদ থেকে অব্যাহতি দিয়ে তাদের নিজ বিভাগে ফিরে যেতে আদেশ দেওয়া হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত 18 ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে 1.5 শতাধিক আহত হন। ওই দিন থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা 6 দফা দাবিতে 19 ফেব্রুয়ারি আন্দোলন শুরু করেন। 15 এপ্রিল উপাচার্যকে অপসারণের 1 দফা দাবি জানান। পরে গত সোমবার উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে প্রায় 58 ঘণ্টা পর তাদের কর্মসূচি প্রত্যাহার করেন তারা। বুধবার দিবাগত রাত 1টার দিকে শিক্ষার্থীদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। এরপরে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়। ডায়ালাইসিসের জন্য 6 মাসের শিডিউল নিতে এককালীন নগদ 40,000 টাকা জমা দেওয়ার পরও বাড়তি টাকা দিতে হচ্ছে। কর্তৃপক্ষের লোকজনের দাবি, ডায়ালাইসিসের জন্য বাইরে থেকে ডায়ালাইজার ও টিউবিক সেট সহ প্রয়োজনীয় ওষুধ কিনতে হয়, যে কারণে খরচ বেশি। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের কাচিঝুলি মসজিদ রোডের ভাড়া বাসায় থাকেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুল খালেক রিমন। স্বজনদের সহায়তা আর নানাজনের কাছে ধার দেনা করে 4 বছর ধরে রিমনের ডায়ালাইসিস চলছে ময়মনসিংহ মেডিকেলে। রিমন বলছেন, চিকিৎসার ব্যয় মেটাতে এরই মধ্যে নিঃস্ব হয়ে পড়েছেন। আমরা ধার দেনা করেও এটা দিচ্ছি, কিন্তু এটা বাঁচার জন্য আমরা যেভাবে হোক লড়াই করে যাচ্ছি। আসলে আমরা কতদিন এটা পারবো আমরা নিজেরাও জানি না। এর কারণে আমাদের পরিবার অনেক সাফার হচ্ছে। রিমনের মতো অনেক রোগী ভর্তি রয়েছে এখানে। তাদের অভিযোগ, হাসপাতালে 6 মাসের অগ্রিম 40,000 টাকা জমা দিয়ে এই সেবা নিতে হচ্ছে। তার উপর বাইরে থেকে ডায়ালাইজার ও টিউবিক সেট সহ জরুরি ওষুধও কিনে দিতে হয়। এই জিনিসের অভাবের কারণে কিনে দিতে হয়। 1500 টাকা লাগে 2টা। অতিরিক্ত হয়ে গেছে রুগী, কিন্তু মেশিনগুলি অনেক ক্ষেত্রে নষ্ট। সরকারি হাসপাতালে আসছি যে সবকিছু ফ্রি পাওয়া যায়, কিন্তু আসলে না, সবকিছু ফ্রি পাওয়া যায় না। আসলে জমি যতটুকু কিছু বন্ধক দিতে হয়েছে, এইভাবেই আছে। এখন ভবিষ্যৎ প্ল্যানিংয়ে যদি আরও বেশি খরচের দিকে চলে,
তখন আর কি নতুন সিদ্ধান্ত নিতে হবে। চিকিৎসকরা বলছেন আমদানি করা ডায়ালাইজার ও টিউবিক সেটের সরবরাহ চেইনে মাঝে মধ্যে সংকটের কারণে কিছুটা অসুবিধা হলেও হাসপাতাল সেটি সমাধান করছে। ডায়ালাইজার সেট দেওয়া হচ্ছে এখানে, এটা নিয়ে না যে টুকটাক জিনিস যেগুলো টিউবিং সেটটা নিয়ে সমস্যা হচ্ছে, যেটা পাওয়া যাচ্ছিল না, মার্কেটে পাওয়া যাচ্ছিল না। মাঝখানে 2-1 দিন আগে একটু সংকট হয়েছিল, পরে এটা সমাধান করা হয়েছে। আর হাসপাতাল পরিচালক জানান কিডনি রোগীদের চাপ বাড়ায় সাময়িক সংকট দেখা দিয়েছে। তবে কখনো কখনো আপনার যারা এই হাসপাতালে মাল সরবরাহ করে টেন্ডারার যারা, তাদের যে পোর্টে অনেক সময় ক্লিয়ারেন্স দেরি হয়, যখন আমাদের কানে এই তথ্যগুলো আসে তখন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নিই এবং কোনো প্রকারের বিলম্ব আমরা এক্ষেত্রে করি না। তবে যদি 2-1টা ক্ষেত্রে আমাদের এই সাপ্লাইগুলো আসতে দেরি হয়, ওই গ্যাপ মুহূর্তে হয়তো 2-1টা ক্ষেত্রে রোগীদের হয়তো কিনতে হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অন্তর্বিভাগে 2012 সাল থেকে চালু করা হয় কিডনি রোগীদের ডায়ালাইসিস। বর্তমানে হাসপাতালের 36টি ডায়ালাইসিস মেশিনে 3 শিফটে প্রতিদিন ভর্তি রোগী ছাড়াও শিডিউল নিয়ে বাইরে থেকে আসা শতাধিক রোগী এই সেবা পেতে আসছেন। ফারদিন নীরব, 71। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, হাসপাতালে এখন রোগীর সংখ্যা কত এবং তাদের আর কি কি অভিযোগ আছে, আর এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমাদের জানাবেন। ফারজানা, হাসপাতালের উপপরিচালক ডাক্তার জাকিউল ইসলাম জানিয়েছেন যে এই যে সংকট যেটি চলছিল কিডনি রোগীদের, টিউবিং সেট, স্যালাইন সেট, ব্লাড সেট এবং ডায়ালাইজার এবং অন্যান্য যে সামগ্রী যেটি কিডনি রোগীদের প্রয়োজন পড়ে সেটি তারা একটি ব্যবস্থা করেছেন, কিন্তু এটি কতটা পর্যাপ্ত এবং কতদিন চলবে সে নিয়েও কিন্তু একটি সংশয়ের কথা তিনি বলছেন। কারণ এটি প্রতিদিন এটি প্রয়োজন পড়ছে, কিন্তু বাজারে এটি সরবরাহ পাওয়া যাচ্ছে না এবং যে উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদনও কিন্তু বন্ধ রয়েছে এমনটি জানিয়েছেন। এবং যেহেতু কোথাও পাওয়া যাচ্ছে না সেই কারণে রোগীদের এক ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং এই ডায়ালাইসিস ওয়ার্ডে এই প্রত্যেকটি শিফটে 16 জন থেকে 20 জন রোগী একসঙ্গে তারা এই ডায়ালাইসিস নিতে পারছেন এবং আজ এই কিছুক্ষণের মধ্যেই সেই যারা এই সকালের শিফটে যারা শিডিউল নিয়েছেন তাদের এই শুরু হবে এবং একসঙ্গে 16 জন পেশেন্ট রোগী এই ডায়ালাইসিস নেবেন। এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে স্টাফ রয়েছেন তারা সেই বিছানাপত্র এবং ডায়ালাইসিসের যে অন্য মেশিন সেগুলা ঠিকঠাক করছেন যাতে রোগী আসার পরে যেন তারা সেটি দিতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে রোগীরা আসতে শুরু করেছে এবং তারা সেই যে সেবা যেটি দেওয়ার সেটি তারা নিচ্ছে। তবে যেটি ভোগান্তির কথা যেটি বলছিলেন, এখানে যারা আসছেন রোগী নানা শ্রেণী পেশার রোগী আছেন, এর মধ্যে অনেকে আছেন যে এতটা আর্থিকভাবে অসচ্ছল যে তাদের পক্ষে এই যে স্যালাইন সেট, ডায়ালাইজার এবং টিউবিক অন্যান্য সেট সেটি কিন্তু আসলে দেওয়া সম্ভব না। এবং এমনও কথা শুনেছি আজ সকালেও কর্তব্যরত নার্সরা বলছিলেন যে ভিক্ষা করেন এমন রোগীও কিন্তু ডায়ালাইসিস দিতে হচ্ছে, তাদেরকে এই শিডিউলের জন্য 6 মাসে 40,000 টাকা দিতে হচ্ছে এবং এর বাইরেও তাদেরকে বাড়তি হিসেবে স্যালাইন সেট বা অন্যান্য সেট কিনে দিতে হচ্ছে। এটি আসলে অনেকের পক্ষে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তো এটি নিয়ে আমরা একজন রোগীর স্বজন পেয়েছি যিনি শিডিউলে এই চিকিৎসাটা নিয়ে থাকেন। আমরা একটু তার কাছ থেকে জানবো যে আপনি কি দেখছেন বা কি ধরনের সংকট এখানে মোকাবেলা করতে হয়। ধন্যবাদ। আসলে বর্তমানে কিডনি রোগটা একটা মহামারী আকার ধারণ করেছে। আর যেরকম ডায়রিয়া ছিল, যেরকম এখন বর্তমানে ডায়াবেটিস, ঠিক সেরকমই কিডনি রোগ মহামারী আকার ধারণ করেছে। তো এখানকার স্টাফ যারা আছেন, সিস্টার, ডক্টর যারা আছেন সবাই খুবই আন্তরিক, কিন্তু প্রবলেম হচ্ছে যে কিডনি রোগ একটা ব্যয়বহুল রোগ এবং ব্যয়বহুল চিকিৎসা। এই চিকিৎসাটা দিতে যে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত যারা আছে তাদের অবস্থা একেবারেই অনেক খারাপ। তো আমি একজন কিডনি রোগীর অভিভাবক হিসেবে, অসহায় অভিভাবক হিসেবে আমি এদেশে বর্তমানে স্বাধীন দেশে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় নূরজাহান বেগম মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই কিডনি রোগীদের পাশে আপনারা দাঁড়ান, আপনারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে এই
আমরা শুনছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি বিভাগে কিডনি রোগীর অভিভাবকের কথা। সেখান থেকে সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। 4 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জ ট্রমা সেন্টার। হাসপাতালের দরজা এখনও তালা ঝুলছে, আর মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। অথচ যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনার শিকার মানুষের জন্য 2020 সালে 11 কোটি টাকায় নির্মিত হয় এই সেন্টারটি। সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে আসেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। দ্রুত সেন্টারটি চালুর কথা জানান তিনি। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা। ব্যস্ততম এই মহাসড়কে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনায় হতাহত হয় অনেকেই, কিন্তু তাদের দ্রুত চিকিৎসার জন্য মহাসড়কের কাছাকাছি কোথাও কোনো সরকারি হাসপাতাল না থাকায় 2018 সালে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে মহাসড়কের পাশে ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় সরকার। পরে 2020 সালের নভেম্বরে নির্মাণ কাজ শেষে হাসপাতালটি হস্তান্তর করা হয় স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কাছে। কিন্তু হস্তান্তর করা হলেও 4 বছর ধরে হাসপাতালটি পড়ে আছে অযত্নে, অবহেলায়। নেই কোনো চিকিৎসক, নার্স, নেই অ্যাম্বুলেন্স বা ওষুধের সরবরাহ। দীর্ঘদিন যাবৎ এই ধরনের হসপিটাল করে একটা পরিত্যক্ত জায়গায় ফালায় রাখছে। এই জায়গায় কোনো চিকিৎসা বাবদ কোনো কিছু চালু হয়নি। তা এখন পরিত্যক্ত অবস্থায় থাকা অবস্থায় এখন অনেক লোক এর ভিতর নেশা করছে। এই ট্রমা সেন্টারটা চালু হলে এই অ্যাক্সিডেন্টের যে রোগীগুলা সিরাজগঞ্জ শহরে যায়, তারা এটা চালু হলে খুব দ্রুত চিকিৎসা। মহাসড়কে আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানান স্থানীয় বিএনপি নেতারাও। আমি বর্তমান সরকারের কাছে জেলা বিএনপির পক্ষ থেকে আমি জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট হিসাবে দ্রুত ট্রমা সেন্টারটি চালু করার আমি দাবি জানাচ্ছি। এদিকে সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ট্রমা সেন্টারটি দ্রুত চালুর জন্য কাজ করছে সরকার। তো এটা যেহেতু দূরে, এটা আমি এখন দেখবো। শুনেছি ওখানে যে ট্রান্সফরমার ছিল সেটা নাকি চুরি হয়েছে। এইসব ওখানে ধরেন একটা নিরাপত্তার বিষয় আছে, সবকিছু মিলাই দেখে আমি রিপোর্ট করব। এই ট্রমা সেন্টারটি নির্মাণে ব্যয় হয় প্রায় 11 কোটি টাকা। শারমিন স্বপ্না, 71। পাবনার হেমায়েতপুরে চর বাঙাবাড়ি এলাকার জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের বসতবাড়িতে হামলা, লুটপাট করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী সাইদ মোল্লা ও তার লোকজনের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্তরা জানান, 20 এপ্রিল রাতে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এখন তারা আতঙ্কের মধ্যে দিন পার করছেন। দ্রুত জড়িতদের শাস্তির দাবিও জানান তারা। মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়ি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী শরীফ সর্দারের কৃষি জমি নিয়ে ঝামেলা চলছিল এলাকার প্রভাবশালী সাইদ মোল্লার। গত মাসে এ ঘটনায় শরীফ সর্দারকে মারধর করে সাইদ। এরই জেরে সাইদকে মারধর করে শরীফের লোকজন। এই বিরোধের জেরে দলবল নিয়ে গত 20 এপ্রিল রাতে ইমারতের বসতবাড়িতে হামলা, ভাঙচুর করে আগুন দেয় সাইদের লোকজন। আমার কাছে একটা মানুষের কাছে আমার বাচ্চা কোলেছিল, আমার ঘরের মধ্যে আগুন ধরাই দিয়েছে। আমার বাচ্চাটা আমি কোথায় যেতাম? এই জন্য আমি ভালো মতো বিচার চাই ওনার। লিয়ার মতো যে সোনা দানা টাকা পয়সা আরো জিনিসপাতি গুলো লিয়ে চলে গেছে। তো আরো মনে করেন ওইখানে আগুন ধরা, পিছনে আগুন ধরা পুরা দিয়ে গেছে। আমার বাড়ি আজ লুটপাট করিলি, আমার বেটার সুকেশ মুখে সব ভাঙি, চুরি জিনিসপাতি সব লিখেছে। পুরা সাইড লোকজন লিয়ে আসি এর বাড়ি ভাঙলি, বাড়ি ভাঙি পুলিশ লিয়ে আসি হুন্ডা তুই পুলিশরা তুই আসি হুন্ডার পিছনে পুলিশরা দাঁড়া রইলি, আর এইরকম করে মারলি প্রশাসন দাঁড়া রইলি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইদ ও তার পরিবারের লোকজন। রাত্রি ওখানে ছিলাম না, যেহেতু আমি হাসপাতালে চলে গেছিলাম। কিডাকেম্মা এলাকার লোক হয়তো আমাকে ভালোবাসি গেছে, ঠিক আছে, কিন্তু ওখানে লুটপাট কিছু হয়নি। ওরাই পরবর্তী শুনতেছি যে ওরাই জিনিসপাতি ভাঙচুর করে আমাকে দোষারোপ করা হচ্ছে। পুলিশ জানায় বিষয়টি তদন্ত করা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটা জমি জমা সংক্রান্ত বিচার সালিশ না কথা এক পর্যায়ে সাইদকে ইমারত মারধর করে। তারই প্রেক্ষিতে মনে হয় তাৎক্ষণিক তারই ভাই ভাস্তে যায় বা তার বাড়িতে হামলা করে। তাৎক্ষণিক হেমায়তপুর পুলিশ যায় উক্ত ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হয়। পরবর্তীতে আমরা উভয়কে আশ্বস্ত করেছি, উভয়কে বলেছি আপনারা উভয় পক্ষ অভিযোগ দেন, আমরা আইনগত ব্যবস্থা দেব। এটা নিয়ে আইন শৃঙ্খলা অবস্থা স্বাভাবিক আছে। এরই মধ্যে দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শাকিলা শম্পা, 71।
যারা নির্বাচন চায় না তারা গণতন্ত্রের শত্রু, বিএনপির শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ির আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়াতে পশ্চিমা অঞ্চল বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত 15 বছরে বিএনপির 60 লাখ নেতাকর্মী মামলা হামলায় জর্জরিত হয়েছিলেন। হাজার হাজার নেতাকর্মী আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনেও বিএনপির 8 থেকে 900 নেতাকর্মী জীবন দিয়েছেন। হাসিনা পালিয়ে গেছে, মাঠ পর্যায়ে তার লোকজনও পালিয়ে গেছে, কিন্তু এখন কিছু লোক দাবি করে তারা পতিত শেখ হাসিনার পতন করেছেন। আন্দোলন করে সংগ্রাম করে 15 বছর নির্বাচনের জন্য নির্বাচন চান না, অনেকে চায় না নির্বাচন। এই নির্বাচন না চাওয়া এটা কিন্তু গণনির্বাচিত ষড়যন্ত্র, ষড়যন্ত্র। অনুরোধ করবো সম্মানজনক, আপনি এই ষড়যন্ত্রকারীদের তারা বিভ্রান্ত হবেন না। আপনি আগামী 40 বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজিরপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে জনসভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাই শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সব শেখ হাসিনার ছিল, কিন্তু গণ আন্দোলনের মুখে পেছনের দরজা দিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গিয়েছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে পালাতে হয়নি, বীরের মতোই ঢাকায় ছিলেন। তাকে হেলিকপ্টার নয়, রাজকীয় অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র 46 মিনিট সময় পেয়েছিল, শাড়িটাও ঠিক মতো বুঝতে পারে না, পিছনের দরজা দিয়ে হেলিকপ্টারে করে পালিয়েছিল ভারতে। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া তাকে পালাতে হয় না, বীরের মতো ঢাকায় ছিল, এবং তাকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার না, রাজকীয় অ্যাম্বুলেন্স এসেছিল লন্ডনে নিয়ে যাওয়ার। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় উচ্চ আদালতের দেয়া রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজনরা। শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিগঞ্জের মৌচাক এলাকায় এই মানববন্ধন হয়। এতে নিহতের স্বজনরা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পরেও কেন 7 জন হত্যা মামলার বিচারে এত দেরি হচ্ছে, যেখানে সব প্রকাশিত কারা হত্যা করেছে। আইন উপদেষ্টার প্রতি বিচার দ্রুত নিষ্পত্তির দাবি তোলেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন 7 খুনে নিহত নাসিক প্যানেল মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের ভাই নূর মোহাম্মদ, আব্দুস সালাম, নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের, তার ভাই রাজু আহমেদ, নিহত গাড়ি চালক জাহাঙ্গীরের স্ত্রী নূপুর সহ অনেকে। আমার মেয়ে ছিল গর্ভে, সে এখন 11 বছর হয়ে যাচ্ছে, অথচ তার বাবার এখন বিচার হত্যার এখনো রায় পাচ্ছে না। আমার আব্বু যারা আমার সঙ্গে আমি তাদের চাচ্ছি। আমরা তো এখনো অনিশ্চয়তায় ভুগতাছি যে আজও পর্যন্ত রায় কার্যকারিতা হইব কিনা। 11 বছর তো অনেক মামলায় রায় কার্যকারিতা হইতেছে, আর এটা আলোচিত মামলা, এটা সবাই জানে, সবাই প্রমাণ করা, সবকিছু দেখা, চোখের দেখা, কেন এই মামলা ঝুলে থাকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যাসহ 5 মামলার অভিযুক্ত আসামি ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা শমশের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের পূর্বাচল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ড ইউপি সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। 5 আগস্টের পর থেকে সে এলাকা থেকে পালিয়ে যান। তার বিরুদ্ধে 2টি হত্যা, বিস্ফোরক সহ 5টি মামলা রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃত একাডেমিগুলোকে সনদপত্র বিতরণ করেছেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই সনদপত্র বিতরণ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লীগ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ফুটবল কোনো ব্যক্তির উপর যেন নির্ভরশীল না হয় সে বিষয়ে কাজ চলছে। কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশ থেকে প্রায় 300 একাডেমির প্রতিনিধির সনদপত্র গ্রহণ করেন। আমি
হাবিব ফুটবল একাডেমি সাধারণ সম্পাদক এবং একজন সৈনিক বাংলাদেশ যুগ্ম সচিব রাজশাহী। এরপরে বান্দরবান ফুটবল একাডেমি জেলা প্রশাসক